নমস্কার। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি চন্দন, আমার বিশেষ নির্বাচনী বুলেটিন নিয়ে। প্রায় সমস্ত দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে এবং যে আসনটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল, অর্থাৎ ডায়মন্ড হারবার, সেই আসনেও কিন্তু ইতিমধ্যেই প্রায় সমস্ত দলই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। সেখানে নওশাদ সিদ্দিকীর একটা ঘোষণা ছিল যে তিনি সেখানে প্রার্থী হবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি হারিয়ে কালীঘাটে ফেরত পাঠাবেন। কিন্তু আমরা সর্বশেষ যে খবর পেলাম, খবর দেখলাম বা আমাদের কাছে যে খবর পৌঁছলো, তাতে দেখা গেল নওশাদ সিদ্দিকী এবার ভোটে দাঁড়ালেনই না, লোকসভা নির্বাচনে দাঁড়ালেন না। ইতিমধ্যে যে 17টি আসন আমরা পেয়েছি, সেই 17টি আসনের তালিকা আইএসএফ প্রকাশ করেছে। আরও দু তিনটি আসনে তারা প্রার্থী দেবে ঠিক করছে, বহরমপুর সহ আরও 2-1টি আসনে। সেটা এখনও প্রকাশিত হয়নি। যাই হোক, যে 17টি আসনে যে তারা প্রার্থী দেবেন, তার মধ্যে নওশাদ সিদ্দিকীর নাম নেই এবং ডায়মন্ড হারবারে তো নেই। কেন নেই, এরও একটা প্রশ্ন আছে। সেই প্রশ্ন আমরা করেছিলাম নওশাদ সিদ্দিকীকে। তিনি জানিয়েছেন যে তাদের লক্ষ্য হচ্ছে আগামী বিধানসভা নির্বাচন, অর্থাৎ আরও বড় লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন। সুতরাং লোকসভা নির্বাচনটাকে তারা একেবারেই একটা সেমিফাইনাল ম্যাচের মতন দেখছেন, কিন্তু এটাই যে ফাইনাল ম্যাচ। অবশ্যই এরকম আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে রাজ্যের ক্ষমতাটাই কিন্তু আসল হয়ে দাঁড়ায়। তারা বুঝতে পারে না যে কেন্দ্রীয় ক্ষমতার যে দরকার, কেন্দ্রীয় ক্ষমতাই যে আসল সবচেয়ে শক্তিশালী, এবং কেন্দ্রীয় ক্ষমতা যদি কোনো দুষ্টু লোকের হাতে চলে যায়, কোনো অপশক্তির হাতে চলে যায়, তাহলে সারা দেশের মানুষ কিভাবে তাদেরকে ভুগতে হতে পারে। যাই হোক, আঞ্চলিক দল এবং আমরা সারা ভারতবর্ষের যত আঞ্চলিক দলগুলোকে দেখি, তারা ঠিক এইভাবেই সর্বভারতীয় দলগুলোকে সুবিধে করে দেয় নানানভাবে। যেমন বলতে বাধ্য হচ্ছি যে আইএসএফের যে সিদ্ধান্ত সংযুক্ত মোর্চা থেকে সরে দাঁড়ানো, এর ফলে সর্বভারতীয় দল হিসেবে তৃণমূল নয়, সিপিএম নয়, লাভবান হচ্ছে বিজেপি। একেবারে পরিষ্কার ভাষায় বলতে পারি, আইএসএফের এই সিদ্ধান্তে, একলা চলোর সিদ্ধান্তে লাভবান হতে চলেছে বিজেপি। অনেকগুলো আসনে আমরা হিসেব করে দেখেছি, প্রায় 12 থেকে 13টি আসনে আইএসএফের কারণে কিন্তু বিজেপি সুইপ করে যেতে পারে, জিতে যেতে পারে। কিন্তু আজকে মাত্র 3টি আসন নিয়ে আমরা আলোচনা করব। এই 3টি আসন হচ্ছে ব্যারাকপুর, ঝাড়গ্রাম এবং বালুরঘাট। তো এই ব্যারাকপুর, ঝাড়গ্রাম এবং বালুরঘাট আসন নিয়ে আলোচনা করার আগে আপনাদের সঙ্গে একটু পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা করে নেওয়া দরকার আছে। যে 2018 সাল থেকে আমরা যদি 2023 সালের পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনগুলোকে ধরি, 3টে ইলেকশনকে ধরি, তাহলে দেখব যে একটা অধপতন হয়েছে তৃণমূল কংগ্রেসের। 2018 সাল পঞ্চায়েত নির্বাচন আপনারা জানেন, সেখানে 1/3 আসনে, অর্থাৎ বেশিরভাগ আসনে বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি এবং তৃণমূল কংগ্রেস 72% আসন জয় করেছিল। মাত্র 12% আসনে বিরোধীরা জয়লাভ করেছিল এবং জয়লাভ করার পরেও অধিকাংশ ক্ষেত্রেই তারা বাধ্য হয়েছিল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে। আমি কেন পঞ্চায়েত নির্বাচনের হিসেবটা দিচ্ছি আপনাদের, এই কারণে যে আপনাদের সবার অভিযোগ থাকে, সমস্ত বিরোধী দলের অভিযোগ থাকে যে পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচন যেহেতু রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের পরিচালনায় হয়ে থাকে, এই নির্বাচনগুলোতে আমরা 2003 সাল অর্থাৎ বাম আমলেও দেখেছি যে আমরা যে কথাটা বারবার বলি যে একেবারে গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে এই ভোটগুলো হয় না। কিন্তু 2013-তে যেটা 2018-তে যেটা ঘটলো, সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা ঘটলো। এবং তারপরে 2023, ততক্ষণে কিন্তু মঞ্চে এসে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেরই তিনি সেনাপতি বলতে পারেন। তিনি কিন্তু এই অধোগতিটা বুঝতে পেরেছিলেন যে যদি পঞ্চায়েত নির্বাচনগুলোতে
এই ধরনের বিষয়গুলো হয়, তার ফলাফলটা যে 19 সালে উনি বুঝতে পেরেছিলেন। 19 সালে বামেরা বা বাম কংগ্রেস জোট বা জোট হয়নি, বাম কংগ্রেস এরা কোনো আসন না পেলেও বিজেপি কিন্তু 2 থেকে 18 হয়ে গেছিল, 40.6% ভোট পেয়েছিল, তৃণমূলের আসন কমেছিল। অর্থাৎ 18 সালের যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, তাতে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘনের যে অভিযোগ বিরোধীরা করেছিল, তার ফলাফলটা কিন্তু 19 সালের লোকসভা নির্বাচনে এসে সরাসরি পড়েছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল। এবার যদি 23 সালের পঞ্চায়েত নির্বাচন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দেখলাম, তার পঞ্চায়েত নির্বাচনের আগেই নবজোয়ার যাত্রা ইত্যাদি আমরা দেখলাম। আমরা তারপরেও দেখলাম যে সেখানে তৃণমূল কংগ্রেস যেখানে 18 সালে ভোট পেয়েছিল 72%, 23 সালে এসে সেই ভোট কমে দাঁড়ালো 51%। সেখানে বিজেপির ভোট বেশ খানিকটা বাড়লো, সেটা হচ্ছে 22.92% ভোট বিজেপির বাড়লো, অর্থাৎ 10% বিজেপির ভোট বেড়ে গেল। উল্লেখযোগ্যভাবে প্রথম সংযুক্ত মোর্চা বলে কোনো একটি সংগঠন, সংযুক্ত মোর্চা মানে বামফ্রন্ট, সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক ইত্যাদি দলগুলো, তার সঙ্গে জাতীয় কংগ্রেস এবং তার সঙ্গে যুক্ত হলো একেবারে নতুন তৈরি একটি দল আইএসএফ। আব্বাস সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে সেই দল লড়ল, একসাথে লড়ল এবং একসাথে লড়ে তারা বিজেপির থেকে বেশি ভোট পেল। বিজেপি পেল 22.92% ভোট এবং মোর্চা পেল 23.02% ভোট। যদি আসনের হিসেব করেন তাহলে কিন্তু দেখা যাবে যে বিজেপি অনেকটাই বেশি আসন পেয়েছিল কম শতাংশ ভোট পেয়েও, মোর্চা বেশি শতাংশ ভোট পেয়েও আসন কিছু কম পেয়েছিল। কিন্তু মজা হচ্ছে যে এই বিজেপি হয়ে যারা জিতেছিলেন পঞ্চায়েতে, পরবর্তীতে তাদের অধিকাংশই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং আইএসএফ এই যে 23.2% ভোট পেল পঞ্চায়েতে 2023-এর পঞ্চায়েতে, সেই 23.2% ভোটের মধ্যে 2% ভোট পেল কিন্তু আইএসএফ। অর্থাৎ আইএসএফ যে বিরাট একটা বাঘ হয়ে দাঁড়ালো এমনটা ভাবার কোনো কারণ নেই। যদিও 2021 সালে সংযুক্ত মোর্চা, পঞ্চায়েতের ঠিক আগে যে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, যে মোর্চা তৈরিতে প্রাথমিকভাবে আপত্তি ছিল অধীর চৌধুরীর, মূলত সিপিআইএমের উদ্যোগে, এমনকি বামফ্রন্টেরও বহু শরিক দলের এই আইএসএফের সঙ্গে মোর্চা করাতে তাদের আপত্তি ছিল। কিন্তু একটা ধর্মনিরপেক্ষতার মোড়কে আইএসএফকে সামনে এনে একটা সারা রাজ্য জুড়ে, যেটা সিপিআইএমের স্লোগান, রাজ্যে তৃণমূল হটাও, কেন্দ্রে বিজেপি হটাও, সেই স্লোগানকে সফল করতে আইএসএফকে তারা কংগ্রেসকে রাজি করায় এবং বামফ্রন্টের অন্যান্য দলগুলোকে রাজি করায়। সেক্ষেত্রে মাত্র একটি আসন বিরোধীরা পেয়েছিল, সেটি হচ্ছে ভাঙড়, এবং যেটি পেয়েছিল আইএসএফ। সেই আইএসএফ এবার লোকসভা নির্বাচনে কিন্তু আর সংযুক্ত মোর্চায় নেই, সংযুক্ত মোর্চাই কার্যত নেই। সেখানে এখন কংগ্রেস এবং সিপিএমের আসন সমঝোতা হয়েছে। বেশ কিছু জায়গায় বামফ্রন্টের অন্যান্য শরিকেরা, সিপিআইএম বাদ দিয়ে, তারা কংগ্রেসের বিরুদ্ধেও কিছু কিছু জায়গায় প্রার্থী দিয়েছে। সেই প্রসঙ্গটা আলাদা। তো আমি যেটা বলছিলাম, যে আলোচনা করব বলছিলাম যে আপনাদের সাথে, যে লাভটা হয়ে যাবে বিজেপির। কারণ আমরা 3টি আসন যদি দেখি, প্রথম আসন হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর যে আসন, সেখানে সংখ্যালঘু ভোটার এবং অবাঙালি ভোটারদের একটা আধিক্য রয়েছে। আপনারা যদি ব্যারাকপুরের মোট ভোটার আপনারা হিসেব করেন, তাহলে দেখা যাবে যে ব্যারাকপুরের একটা মোট ভোটারের একটা বিপুল মানে সংখ্যার ভোটার, তারা কিন্তু অবাঙালি এবং সংখ্যালঘু। এবার আমরা দেখলাম ব্যারাকপুরে প্রার্থী দিল আইএসএফ, পার্থভৌমিক
অর্জুন সিং এবং দেবদূত ঘোষ ছিলেন এবং আইএসএফও তাদের প্রার্থী ঘোষণা করে দিল। এর ফলে কি হচ্ছে, গত লোকসভা নির্বাচনে অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে যে ফলাফলটা আমরা দেখেছিলাম যে অর্জুন সিং 4,72,994 ভোট মানে 42.82% ভোট পেয়ে এই আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে সদ্য বিজেপিতে জয়েন করার 19 দিনের মাথায় নির্বাচন লড়ে তিনি জয়লাভ করেছিলেন। দীনেশ ত্রিবেদী এক সাংসদ এবং প্রাক্তন রেলমন্ত্রী, তিনি 4,58,137 ভোট পেয়েছিলেন, শতাংশের হিসেবে মাত্র 1.25% কম, অর্থাৎ মাত্র 14,857 ভোটে অর্জুন সিং ব্যারাকপুর আসনটি দখল করে নেন 1.25% ভোটের হারে। 1.2% শতাংশটা কিন্তু আপনাদের হিসেব করতে হবে। অর্থাৎ মানুষকে ভোটের লাইনে দাঁড়াতে হবে না। যদি প্রচণ্ড গরম পড়ে, যদি প্রচণ্ড বৃষ্টি হয় বা অন্য কোনো রকমের ন্যাচারাল ক্যালামিটিস হয়, তাহলে কিন্তু এটা অদল বদল হয়ে যেতে পারে। কিন্তু এখানে আইএসএফ ক্যান্ডিডেট দেওয়ায় সংখ্যালঘু ভোট, যে ভোটটা ধরেই নেওয়া হচ্ছে যে বিজেপি প্রার্থীরা পেতে চলেছেন, কারণ সিএএ নিয়ে যে আলোচনা চলছে, সিএ একদম নির্বাচনের প্রাক্কালে দেশের অধিকাংশ হিন্দু ভোটার বা বাংলার অধিকাংশ হিন্দু ভোটারদের আকৃষ্ট করতে গিয়ে বিজেপি সিএএ নিয়ে যে প্রচার তাকে তুঙ্গে তুলে নিয়ে গেছে এবং অন্যান্য দলগুলো তার বিরোধিতা করতে গিয়েও সিএএকে প্রচারে নিয়ে আসছে। তার ফলে এই যে সংখ্যালঘু মানুষ, দলিত মানুষ, এদের একটা বড় অংশ কিন্তু ভয় পাচ্ছে তাদের নাগরিকত্ব নিয়ে। এই যে বড় অংশের মানুষটা, যারা সংখ্যালঘু মানুষ, যারা দলিত মানুষ, এবং আইএসএফ যেখানে সরাসরিভাবে তাদের যে ধর্মের ধ্বজা সেটাকে উড়িয়ে যখন সামনে চলে এলো, তখন অর্জুন সিং আবারও আপনার দল বদল করে নতুন দল, মানে তিনি মাঝখানে তৃণমূলে চলে গেছিলেন, আবার দল বদল করে কংগ্রেসে বিজেপিতে চলে এলেন, ভোটে দাঁড়ালেন। সাংঘাতিক একটা লড়াই হবে আমরা আশা করছি। কিন্তু সেই সাংঘাতিক লড়াইয়ের মাঝে কাঁটা হয়ে দাঁড়াতে পারে কিন্তু আইএসএফ প্রার্থী। অর্থাৎ আইএসএফ প্রার্থী যদি সংখ্যালঘু ভোটের একটা বিপুল পরিমাণ অংশ কেটে নেয়, তাহলে কিন্তু ব্যারাকপুরে পার্থ ভৌমিকের যাবতীয় লড়াই, দেবদূত ঘোষের যাবতীয় লড়াই বৃথা হবে। শুধুমাত্র আইএসএফের ভোট কাটার জন্য এখানে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। আরেকটি আসন আমরা বলি, সেই আসনটি হচ্ছে বালুরঘাট। বালুরঘাট আসনটি, এখানে দেখুন সংখ্যালঘু, এটা হচ্ছে সংরক্ষিত আসন। সংখ্যালঘু এবং দলিত যে 7টি যে বিধানসভা আছে, সেই 7টি বিধানসভার 3টিতে ইতিমধ্যেই বিজেপি জয়লাভ করেছে, মানে 2021-এর বিধানসভা নির্বাচনে। 4টিতে তৃণমূল কংগ্রেস, স্বাভাবিকভাবেই বলা যায় যে খানিক বিজেপি এগিয়ে আছে। কিন্তু যদি 2019-এর ফলাফল দেখি, তাহলে আমরা এখানে দেখব ডক্টর সুকান্ত মজুমদার 5,39,317 ভোট, মানে 45.02% ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষকে মাত্র 13,414 ভোটে পরাস্ত করেছিলেন। তার জয়ের অঙ্কটা শতাংশের হিসেবে ছিল 1.12%। অর্থাৎ যেটাও কিন্তু প্রচণ্ড গরম পড়লে, প্রচণ্ড বৃষ্টি হলে বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটলে হেরফের হয়ে যেতে পারে। কিন্তু সেখানেও এই যে ইটাহার, কুশমান্ডি, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, এই সমস্ত যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে সংখ্যালঘু এবং দলিত মানুষের বসবাস উল্লেখযোগ্যভাবে বেশি।
যার ফলে গত নির্বাচনে এই বালুরঘাট একে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার একটা দাবি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের বিক্ষিপ্ত মানুষের রয়েছে। বেশিরভাগ মানুষ মনে করেন না তারা মূল বাংলা পশ্চিম বাংলা থেকে তারা আলাদা হতে চান, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ছোট ছোট পকেটে একটা প্রচার আছে, একটা দাবি আছে, বিক্ষিপ্ত দাবি যে উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর থেকে কিছু দেয়নি ইত্যাদি। এবং সেই দাবি নিয়ে যেমন বিভিন্ন সময় আমরা দার্জিলিং থেকে শুরু করে কোচবিহারে আন্দোলন দেখেছি, তার ফলে সেখানে একটা ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, পকেটে রয়েছে, অর্থাৎ খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। কিন্তু সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যে সেই 7টা বিধানসভার যোগ করা যায়, এবার কিন্তু মোটেও ভালো অবস্থানে ছিলেন না। আমি যদি প্রার্থী তালিকা দেখি তাহলে সুকান্ত মজুমদার, কারণ তার বিরুদ্ধে বিপ্লব মৈত্র, আরএসপির জয়দেব সিদ্ধান্ত দাঁড়িয়েছেন এবং এসইউসির বিএন মোহান্ত ওখানকার প্রার্থী, আইএসএফের প্রার্থী হয়েছেন ডক্টর মোজাম্মেল হক। মোজাম্মেল হক কত শতাংশ ভোট পায় তার দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে, এই কারণে যে এই মোজাম্মেল হক যে অংশের ভোটটা পাবেন সেই অংশের ভোটটা কিন্তু একেবারেই সরাসরি তৃণমূল কংগ্রেস অথবা বাম কংগ্রেসের যে মোর্চা সেই মোর্চার ভোট থেকেই বাদ যাবে, বিজেপির ভোট থেকে বাদ যাওয়ার কোনো জায়গাই নেই। কারণ বিজেপি যতই দাবি করুক তাদের পক্ষে সংখ্যালঘু মানুষেরা রয়েছেন, কিন্তু বাস্তবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে হইচই, যে তাদের যে রাজনৈতিক স্লোগান, মানে একেবারেই রাজনৈতিক স্লোগান, সেই রাজনৈতিক স্লোগানের সঙ্গে সংখ্যালঘু মানুষের আত্মিক কোনো সম্পর্ক হতেই পারে না। ইনকলাব জিন্দাবাদ বা বন্দে মাতারম বা জয় হিন্দ বা জয় বাংলা, এটা একজন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পারসিক সবাই মিলে বলতে পারি। আমরা দেশের মানুষ, আমরা বন্দে মাতরম বলতেই পারি। আমরা বিপ্লব চাই, কমিউনিস্টরা বিপ্লব চায়, তারা ইনকলাব জিন্দাবাদ বলতেই পারেন। জয় হিন্দ যে কোনো ভারতীয় বলতে পারেন, বন্দে মাতরম যে কোনো ভারতীয় বলতে পারেন, অ্যাপার্ট ফ্রম এনি পলিটিক্স। কিন্তু জয় শ্রীরাম এই শব্দটি কিন্তু একজন মুসলমানের মুখ থেকে, একজন সংখ্যালঘু মানুষের মুখ থেকে বের করাটা বেশ কঠিন কাজ, কারণ এটাকে ধর্মীয় স্লোগান, এবং সেই ধর্মীয় স্লোগানকে সামনে রেখে বিজেপি ভোট করতে চাইছে এবং ভোটে তারা সফল হয়েছে। গত নির্বাচনে 2টি আসন থেকে তারা 19টি আসনে পৌঁছে গেছিল, 18টি আসনে পৌঁছে গেছিল। অর্থাৎ এই যে উত্থান তাদের, যে 16টি অতিরিক্ত আসন, এটা কিন্তু গুজরাটেও বিজেপি পায়নি গত লোকসভা নির্বাচনে। বিজেপির যে এত বড় উত্থান পশ্চিমবঙ্গে হয়েছিল গত লোকসভা নির্বাচনে, সেটা বিজেপি তাদের গুজরাটেও পায়নি। সেই সাফল্যকে ধরে রাখতে এবার কিন্তু তাদেরকে সহযোগিতা করতে চলেছে আইএসএফ, সরাসরি নয়। কিন্তু আইএসএফের মতন আঞ্চলিক দলগুলো এই জিনিসটা বোঝেন না, তারা বুঝতে চায় না যে তাদের যে সংকীর্ণ রাজ্যভিত্তিক রাজনীতি বা তাদের এলাকা ভিত্তিক রাজনীতি, সেই রাজনীতির জাতাকলে পড়ে সামগ্রিক দেশের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আর একদম সময় ফুরিয়ে এসছে, সব শেষে আমরা আলোচনা করব হচ্ছে ঝাড়গ্রাম আসন নিয়ে। ঝাড়গ্রাম আসনটিও কিন্তু অত্যন্ত কম ব্যবধানে জয়লাভ করেছিলেন আপনার বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। এবার যদি আমি দেখি যে তিনি কত ভোটে জয়লাভ করেছিলেন, তিনি জয়লাভ করেছিলেন 6,26,583 ভোট পেয়ে, অর্থাৎ 44.56% ভোট পেয়ে পরাস্ত করেছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বীরভা সোরেনকে। কত ভোটে? 11,767 ভোটে। পার্সেন্টেজ কত? এখানে 1% চেয়েও কম, অর্থাৎ 0.84%। এটা কেউ অসুস্থ, যদি এলাকার একটা অনেক মানুষ অসুস্থ থাকেন তাহলেই এই ভোট কেটে যেতে পারে, অর্থাৎ সুইং সামান্য হলেই এখানে কিন্তু বিজেপি হারতে পারে। আর এখানে এবার কারা প্রার্থী হয়েছেন? এবার প্রার্থী হয়েছেন আপনার তৃণমূল কংগ্রেসের, যথারীতি বিজেপির প্রার্থী হয়েছেন কুনার হেমব্রম। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আপনার
কে সোরেন, আইএসএফের প্রার্থী হয়েছেন বাপি সোরেন এবং বামফ্রন্ট এখানে ফরওয়ার্ড ব্লককে প্রার্থী করেছে। কিন্তু এখানেও সেই কথা বলি যে 7টি বিধানসভা রয়েছে, অর্থাৎ নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী, বিনপুর এবং বান্দোয়ান। এখানেও কিন্তু সংখ্যালঘু এবং উপজাতি অধ্যুষিত অঞ্চল, সেখানে কিন্তু আইএসএফ একটা বড় প্রভাব ফেলতে পারে এবং সেই প্রভাব যদি সত্যি সত্যিই পড়ে তাহলে ঝাড়গ্রাম আসনটিও কিন্তু এই সামান্য ব্যবধানে হলেও এবারও হাতছাড়া হয়ে যেতে পারে বিরোধীদের। মানে গতবার যে পার্টি জয়ী হয়েছিল অর্থাৎ বিজেপি, তার বিরুদ্ধে যারা লড়ছেন তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেস মোর্চা, তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। শুধুমাত্র আইএসএফ কতটা ভোট পায় তার উপর নির্ভর করতে হবে। অর্থাৎ এই যে 17টি আসনে আরও কয়েকটি আসনে আইএসএফ প্রার্থী দেবে আমরা জানি, সেটা তারা ঘোষণা করেছেন কালকেই। নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, তিনি ঘোষণা করেছেন যে তারা আরও কয়েকটি আসনে প্রার্থী দিতে দেবেন। তাদের কাছে নাকি টাকা পয়সার অভাব আছে বলে 42টি আসনেই তারা প্রার্থী দিতে পারেননি, দিতে পারতেন। এখন এই 18টি, 20টি বা 19টি বা 22টি যে কটি আসনেই ওনারা শেষ পর্যন্ত প্রার্থী দিয়ে উঠুক, কটি আসনে জিততে পারবেন একথা আমরা বলতে পারবো না, কারণ একেবারে নতুন দল, তাদের সম্পর্কে আমাদের কোনো পরিসংখ্যান নেই, হিসেব নেই। কিন্তু জনসংখ্যার যে হিসেব, ভোটার তালিকার যে হিসেব, সেই হিসেব বলছে যে ব্যারাকপুর, ঝাড়গ্রাম, বালুরঘাট তো বটেই, আরও অন্তত পক্ষে 12টি, মানে টোটাল 15টি থেকে 16টি আসনে কিন্তু আইএসএফ প্রভাব বিস্তার করতে পারে। আইএফের প্রভাবে এখানে কিন্তু সরাসরিভাবে বিজেপি জয়ী হতে পারে। অর্থাৎ আইএসএফ নিজে জিততে না পারুক, আইএসএফ কিন্তু পরোক্ষে বিজেপিকে এই রাজ্য থেকে আসন যদি বিজেপির বেড়ে যায়, তার জন্য আইএসএফকে বিজেপি আগাম শুভেচ্ছা জানিয়ে রাখতে পারে। আমার যতটুকু মনে হলো, আমার বিদ্যে, বুদ্ধি এবং পড়াশুনো বলতে অঙ্ক, বোর্ডের অঙ্ক, সেই দেখে, সেই শুনে, সেই বুঝে আপনাদের সঙ্গে আমার মানে মতামতটা ভাগ করে নিলাম। অনেক ভুল হতে পারে, আপনাদের মনে হতে পারে যে একেবারেই ঠিক বলছি না। তাহলে যেটা ঠিক সেটা যদি আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, বা আরও কোনো তথ্য যদি থাকে আপনাদের কাছে, সেগুলো যদি আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান, কথা দিচ্ছি পরের এপিসোডে আমরা সেগুলোকে নিয়ে আবার আলোচনায় বসবো। আজকে পর্যন্তই। সব শেষে যেটা রোজ বলি, যে আপনাদের আশীর্বাদে আমরা রোজ বাড়ছি, খুব দ্রুত বাড়ছি, আপনাদের আরও কাছে যেতে পারছি আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। এটা চলতে থাকুক। অর্থাৎ আমাদের চ্যানেলের অনুষ্ঠান, আমাদের চ্যানেলের প্রতিবেদন, আমাদের চ্যানেলের যে কোনো কিছু আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ভারতবর্ষের একমাত্র বিজ্ঞাপনহীন চ্যানেল হল আমাদের 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।